আদিবা আমাকে যখন পুলিশের কাছে ধরিয়ে দিয়ে বলল, অফিসার, এই নরপশু ধর্ষককে কঠিনতম শাস্তি দিন। নেক্সট টাইম যেন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহসটুকু তার না থাকে। আজ আপনি প্রমাণ করে দিলেন যে অন্যায়কারী যতই ভালোবাসার কাছের মানুষ হোক না কেন, তার শাস্তি অনিবার্য। আমরা আপনার সততা দেখে সত্যিই অনেক মুগ্ধ এবং উপকৃত হয়েছি। আপনার সাহায্য ও সহযোগিতা ছাড়া এই ধর্ষককে গ্রেপ্তার করা সত্যিই অনেক কঠিন হয়ে যেত। পুলিশ অফিসার এই বলে আমাকে গ্রেপ্তার করলো। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি শুধু আদিবার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছি। যে মেয়েটা আমাকে এত ভালোবাসে, এত কেয়ার করে, সে আমাকে নিজের হাতে পুলিশের কাছে ধরিয়ে দিল। এ কথা ভাবতেই বুকের বাঁ পাশে কেমন জানি দুমড়ে মুচড়ে উঠছে। আপনারা হয়তো আমাকে ধর্ষক ভাবছেন, কিন্তু প্রকৃতপক্ষে আমি ধর্ষক নই। মিথ্যে মামলার অভিযোগ আমাকে আসামি বানানো হয়েছে। কিছুদিন আগের ঘটনা। রাজীব আমাদের এলাকার নেতার ছেলে, যার দারুণ ক্ষমতার বড়াই তার একটু বেশি করে থাকে। একদিন তিন্নিকে রাজীব অনেক বাজেভাবে রাস্তায় ইফটিজিং করে। তারপর বিষয়টি তিন্নি আমাকে দ্রুত জানায়। ব্যাস, রাজীবকে সেদিনই ভালোই গণধোলাই দিয়ে দেয়। গণধোলাই খাওয়ার পর রাজীব আমাকে উদ্দেশ্য করে শুধু একটা কথাই বলেছিল, কাজটা তুই ঠিক করলি না, এর জন্য তোকে অনেক পস্তাতে হবে। রাজীবের এমন কথা শুনে বেশি একটা রিয়্যাক্ট করিনি, হালকাভাবেই নিয়েছিলাম। রাজীবকে মারার সপ্তাহখানেকও যায়নি। এর মধ্যেই রাজীব মধ্যরাতে তিন্নিকে বাড়ি থেকে তুলে এনে অপহরণ করে এবং বিভিন্নভাবে তিন্নিকে ব্ল্যাকমেল করে এবং অপহরণের সব দোষ আমার ওপর চাপিয়ে দেয়। তিন্নিও নিরুপায় অসহায় হয়ে পুলিশের জবাবদিহিতে আমার নামটাই বলে ফেলে। সুযোগ বুঝে রাজীব ও তার বাবা জাবেদ সাহেব ষড়যন্ত্রের প্ল্যানটা আরও তীব্র থেকে তীব্রতর আমাকেই তিন্নির ধর্ষক বানিয়ে দেয়। তাছাড়া ধর্ষিতায় যখন আমার নামটা বলেছে, এর থেকে আর কী বা প্রমাণ হতে পারে? ভালোভাবেই ধর্ষণের মামলার কেসে ফেঁসে গেলাম। তিন্নি হয়তো আমার নামটা পুলিশের জবাবদিহিতে বলতে চায়নি। রাজীব তিন্নিকে মেরে ফেলার ভয় কিংবা অন্য কোনোভাবে ভয় দেখিয়ে এসব করেছে, তা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম। এরপর তিন্নি নিজের মুখে আমার নামটা স্বীকার করায় এলাকার মানুষজনও সত্য মিথ্যা যাচাই বাছাই না করে আমাকে ধর্ষক ভেবে নেয়। নিজেকে নির্দোষ করে সবার সামনে উপস্থাপনা করব যে সুযোগই ছিল না। এলাকার সবাই আমার ওপর ক্ষেপেছিল। নিরুপায় হয়ে নিজের আত্মগোপনের পথ অবলম্বন করি। বাড়িতে বাবা মা তারাও আমার বিপক্ষে চলে গিয়েছিল। পলাতক অবস্থায় একমাত্র আমার সহধর্মিণী আদিবার সঙ্গেই যোগাযোগ হতো। অসহায় হয়েই আদিবার কাছে কান্না করে বলতাম, আদিবা, বিশ্বাস করো, আমি সত্যিই তিন্নিকে অপহরণ করিনি। সে আমার কথাতে কোনো রিয়্যাক্ট না করেই বলতো, আমি জানি তুমি এসব কাজ কখনোই করতে পারো না। আচ্ছা যাই হোক, এখন তুমি কোথায় আছো? তা বলা আমার পক্ষে সম্ভব না। তোমার স্ত্রীকে তুমি অবিশ্বাস করছো? আদিবার এমন বিশ্বাসযোগ্য কথায় কোনো জায়গায় অবলম্বন করছি তা নিমেষেই বলে দিই। একদিন পর আদিবা আমার সঙ্গে দেখা করতে চলে আসে। আমি তাকে দেখা মাত্রই অনেকটা আবেগপ্রবণিত হয়ে জড়িয়ে ধরে বলি, আদিবা, বিশ্বাস করো, আমি সত্যিই তিন্নিকে অপহরণ করিনি। এসবটা জাবেদ নেতার ছেলে রাজীবের ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছে। কোনো ধর্ষক ধর্ষণ করে নিজের মুখে স্বীকার করে না, তা আমি ভালো করেই জানি। আর আমাকে এতটা বোকা ভেবো না। তিন্নি নিজের মুখেই তোমার নামটা বলেছে, রাজীবের নাম বলেনি। তার মানে তুমি আমাকে অবিশ্বাস করছো আদিবা? নিজেকে এতটা সাধু ভেবো না। পাপ করেছো, তার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। আদিবার সঙ্গে এসব কথা কাটাকাটি হতেই হঠাৎ পুলিশ এসে চারিদিক ঘিরে ফেলল এবং আদিবার উদ্দেশ্যে বলল, আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনার স্বামীকে যদি না ধরিয়ে দিতেন, তাহলে আমাদের পক্ষে তাকে ধরা একটু কঠিনই হতো। তাছাড়া আপনার সততা দেখে আমরা সত্যিই অনেক মন্ত্রমুগ্ধ হয়ে গেছি এবং উপকৃত। পুলিশ অফিসার এই বলে আমাকে গ্রেপ্তার করলো। অফিসার, এই নরপশু ধর্ষককে নিয়ে যান এবং উচিত শিক্ষা দিন, যেন নেক্সট টাইম কোনো মেয়ের দিকে কুনজরে তাকানোর সাহসটুকু না থাকে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। পুলিশ অফিসার এই বলে আমাকে তাদের গাড়িতে তুলে নিল। উপর দিকে আমি শুধুমাত্র স্ত্রী আদিবার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করছি, এই মেয়েটা কি সত্যি আমার স্ত্রী নাকি অন্য কেউ? তাকে এত করে বোঝানোর পরও সে আমার কথা অবিশ্বাস করলো। সে হয়তো আমাকে সত্যিকারের ধর্ষক ভেবে নিয়েছে। এর জন্য আজ নিজের হাতে আমাকে পুলিশের হাতে তুলে দিল। পুলিশ আমাকে গ্রেপ্তার করলো, তাতে আমার কোনো কষ্ট নেই।
কিন্তু আমার সহধর্মিনী, সে তো আমাকে ভালোভাবে চিনত। পরিশেষে সেও আমাকে অবিশ্বাস করে নিজের হাতে পুলিশের কাছে ধরিয়ে দিল। এটা ভাবতেই বুক ফেটে যেন কান্না আসছে। যে মেয়েটা আমাকে এত ভালোবাসতো, অথচ আজ পরিস্থিতির মোকাবিলায় আমার শাস্তি সে কামনা করছে। সত্যি, একদিন না একদিন সবার সামনে প্রকাশ হয়েই যাবে, কিন্তু মাঝখান থেকে আমাকে বিনা অপরাধে কারাগারে বন্দি থাকতে হবে। এমন পরিস্থিতিও যে আমাকে ফেস করতে হবে তা আজ মানতে খুব কষ্ট হচ্ছে। আদিবাও হয়তো একদিন সত্যটা জানতে পারবে। সেদিন নিশ্চয়ই তার কৃতকর্মের জন্য নিজেই সে আফসোস করবে। তখন তার আফসোসই থাকবে, ক্ষমা সে পাবে না। লকআপে বসে বসে আনমনে ভেবে যাচ্ছি, হঠাৎ এক পুলিশ অফিসার এসে ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে বলে উঠল, একটা মেয়ের জীবন এভাবে শেষ করতে তোর কলিজা একটুও কাঁপলো না? স্যার, আমি সত্যি এই কাজ করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। কালকেই তোর আসল বিচার হবে কোর্টে, রেডি থাকিস। পরের দিন আমাকে নেওয়া হলো কোর্টে। সেখানে উপস্থিত জাবেদ নেতা ও তার ছেলে রাজীব এবং তিন্নি সহ তার পরিবার। একমাত্র আমার পরিবারের কোনো একজন লোকও আসেনি। তারা হয়তো লজ্জায় আসেনি। কাঠগড়ে দাঁড়িয়ে আছি। ওইদিকে তিন্নির উকিল জিজ্ঞেস করছে, আর তিন্নি অনেক ভয়ে অবিরাম কান্না করছে। কোনো মতেই মুখ থেকে কথা বের হচ্ছে না। উকিলের ধমকানিতে আর জাবেদ নেতার ইশারায় তিন্নি নিরুপায় হয়ে পরিশেষে আমার নামটাই উকিলকে বলে ফেলল। জর্জ তিন্নির জবাবদিহি শুনে রায় দিলেন 10 দিনের রিমান্ড এবং 7 বছরের জেল। এ কথা শুনেই চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়তে লাগলো। রাজীবের দিকে লক্ষ্য করলাম, সে আমার দিকে বিশ্ব জয় করার মতন প্রাপ্তির হাসি হেসে তার বাবার সঙ্গে চলে গেল। তিন্নি শুধু চোখে জলই ফেলছিল। সে হয়তো আমাকে ফাঁসাতে চায়নি, কিন্তু পরিস্থিতি তাকে এমন করতে বাধ্য করেছে। তিন্নির দিকে তাকাতেই তা বুঝতে পারলাম। আজ নিজেকে কেমন যেন অসহায় লাগছে। আমার পরিবার পরিজন থাকার পরেও কেউ দেখতে পর্যন্ত আসলো না। 10 দিন রিমান্ডের অসহ্যকর শাস্তি ভোগ করতে হলো। এর মধ্যে কেউ খোঁজ খবর নিতে আসেনি। 15 দিন কেটে যাওয়ার পর আদিবা আমার সঙ্গে দেখা করতে আসলো। তাকে দেখা মাত্রই মুখ ফিরিয়ে নিলাম। আদিবা আমাকে মুখ ফেরানো অবস্থায় দেখে কিছুটা কান্না মাখা সুরে বলল, তোমার সহধর্মিণী হওয়া সত্ত্বেও তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া একদম ঠিক হয়নি। কিন্তু কি করব বলো, এলাকার সবাই যে আমাকে চাপ দিতে শুরু করেছিল, অতিষ্ঠ হয়েই এমনটা করেছি। কিন্তু কদিন পর তিন্নি আমাকে যখন বলল, আদিবা আপু, রনি ভাইয়ার কোনো দোষ নেই, ও সম্পূর্ণ নির্দোষ, এই সব কিছু রাজীব শয়তানটাই করেছে। আমাকে রনি ভাইয়ার নাম বলতে বলে বাধ্য করেছে এবং আমার পরিবারকে মেরে ফেলার ভয়ও দেখিয়েছে। নয়তো আমাকে মেরে ফেললেও কখনোই রনি ভাইয়ার নামটা বলতাম না। তিন্নির কাছ থেকে সত্যটা শুনে সেদিন আকাশ ভেঙে যেন আমার মাথার ওপর পড়ার উপক্রম হয়েছিল। এছাড়া তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে আমি আমার নিজের মধ্যে কষ্ট অনুধাবন করেছি। কোনো কিছুতেই ভালো লাগছিল না। আদিবা কান্না করে এক নিমেষেই বলল, তার এসব কথা শুনে আমার পুরো শরীর যেন রাগে গা জ্বলে যাচ্ছিল। অনেকটাই রাগান্বিত হয়ে আদিবার উদ্দেশ্যে বললাম, এখানে আমার দুর্দশা দেখে উপহাস করতে এসেছিস? আমাকে এই অবস্থায় দেখতে তোর খুব ভালো লাগছে, তাই না? তুই আমার স্ত্রী হওয়া সত্ত্বেও আমাকে অবিশ্বাস করেছিস এবং কি নিজেই ছলনা করে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিস। এরপরেও নির্লজ্জের মতন এখানে কেন আসছিস? জেল থেকে একদিন না একদিন ঠিকই বের হব, তখন তোর হিসাবটাও ভালোভাবেই নেব, প্রস্তুত থাকিস। আদিবা আমার রাগান্বিত কথাবার্তা শুনে শুধু মাথা নিচু করে চোখে জল ফেলতে লাগলো। এবং কিছুক্ষণ পর লক্ষ্য করলাম বাবা মা তারাও আমাকে দেখতে চলে এসছে। তারা আমাকে দেখা মাত্রই কান্নাকাটি করতে লাগলো। প্রথমে মা এসে বলল, তিন্নি যদি আমাদের কাছে সত্যিটা না বলতো তাহলে আমরা এখন হয়তো তোকে অবিশ্বাসী করে যেতাম। এখন আমাদের ভুল ভেঙেছে বাবা, আমাকে তুই ক্ষমা করে দিস, আর আজই তোকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করব। বর্তমানে মায়ের কান্নাটাও কেন জানি আমার কাছে নাটক বলে মনে হচ্ছে। যে সময় আমার ওপর রিমান্ডের অসহ্যকর শাস্তি বয়ে গেল, তখন কোনো খোঁজ খবর নিতে আসলো না। এখন এসেছে মিছে জল ফেলতে। মাকে স্বাভাবিকভাবেই বললাম, এবার মিছে নাটক করাটা বন্ধ করো এবং আমার চোখের সামনে থেকে দূর হও। তোমাদের এইসব নাটক দেখার কোনো ইচ্ছেই আমার নেই। আর হ্যাঁ, আমাকে ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। আমার যদি নিজের কোনো ক্ষমতা থাকে তাহলে আমি এমনিই বের হব। উপস্থিত বাবা মা সহ আমার কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল এবং তাদের মধ্যে আদিবা বলে উঠল, প্লিজ রাগ করো না, মা বাবা তারাও পরিস্থিতির শিকার, ইচ্ছে করে তোমার সাথে এমনটা করেনি, একটু বোঝার চেষ্টা করো।
অনেক হয়েছে, এবার তোমাদের নাটকগুলো বন্ধ করো এবং আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমাদের এখন যতই দেখছি মাথা ততই গরম হচ্ছে। কথা না বাড়িয়ে আমার চোখের সামনে থেকে দূর হও প্লিজ। এই কথা বলা মাত্রই তার মাথা নিচু করে চলে যেতে লাগলো। মা শুধুই কান্না করছিল। আজ তাদের কান্না দেখে কোনো খারাপ লাগা কাজ করছে না। আগে তো তাদের চোখের এক ফোঁটা জলও সহ্য করতে পারতাম না। আর আদিবার সঙ্গে কখনো তুমি থেকে তুই করে ডাকিনি, অনেকটাই ভালোবাসতাম, কিন্তু ও আমার সঙ্গে এমন করবে তার সত্যিই অবিশ্বাস্য। জেল থেকে ছাড়া তো পাবই, সবার আগে রাজীবকে উচিত শিক্ষা দেব এবং আদিবাকেও ডিভোর্স দিয়ে দেব। বর্তমান আদিবার কথাটা মনে হলেই কেমন জানি রাগের শিহরণ জেগে ওঠে। বাবা, মা ও আদিবা তারা চলে যাওয়ার পর একে পুলিশ অফিসার হাতে একটি চিঠি এনে বলল, রনি, তোমার জন্য চিঠি পাঠানো হয়েছে। পুলিশের হাতে চিঠি পেয়ে কিছুটা চিন্তিত হয়ে গেলাম। এ সময় আবার কিসের চিঠি? পুলিশ অফিসার আমার চিন্তিত হওয়া দেখে কিছুটা হাসি মুখেই বলল, চিন্তিত হবার কোনো নেই, এই চিঠিটা তোমার পার্সোনাল, খুলে দেখো। পুলিশ অফিসার এই বলে চলে গেল। তারপর চিঠিটা খুলে হাতের লেখা দেখি বুঝে গেলাম এটা আদিবার লেখা। থই পড়তে লাগলাম। আমি জানি আমার ওপর এখন ভীষণভাবে রেগে আছো, কিন্তু আমি কি করতাম? সবাই যে আমাকে ভীষণ চাপের মধ্যে রেখেছিল। ওসব কথা বলে এখন আর কথা বাড়তে চায় না। তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার কদিন পরই আচমকা মাথা ঘুরে পড়ে যায়। এমনিতেই সারাক্ষণ তোমার চিন্তা ভাবনাই করতাম। তো মা আমার এই অবস্থা দেখে দ্রুতই ডাক্তারের কাছে নিয়ে যায়। চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করার পর ডক্টর বলল আমি মা হতে চলেছি। কথাটা শুনে যতটুকু খুশি হয়েছি, পরক্ষণেই তোমার কথা ভেবে মন নিমেষেই খারাপ হয়েছে বটে। নিজের পায়ে তো আমি নিজেই কুড়ুল মেরে বসে আছি। তোমার সামনেই কথাটা বলতাম, কিন্তু আমার প্রতি তোমার রাগ ঘৃণা সব স্পষ্টই দেখতে পেয়েছিলাম। তাই কথাটি তোমার মুখের সামনে মুখ ফুটে বলার সাহস পেলাম না। ভয়ে চিঠির মাধ্যমেই জানাতে হলো। আর হ্যাঁ, পারলে আমাকে ক্ষমা করে দিও। ইতি, তোমার অপ্রিয় আদিবা। চিঠিটা পড়ার পর এত কষ্টের মাঝেও ভালো লাগা কাজ করছে যে আমি বাবা হতে চলেছি। স্বাভাবিক অবস্থায় থাকলে হয়তো আনন্দটা ভালোভাবেই প্রকাশ করতাম, কিন্তু মনে চাপা কষ্ট থাকায় এই আনন্দটাও কষ্টে রূপান্তরিত হলো। আর আদিবার কৃতকর্মের কথা মনে পড়তেই আবার সেই রাগ কাজ করতে লাগলো। নিমেষেই চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম এবং মনস্থির করলাম সে যাই কিছু বলুক না কেন তাকে ডিভোর্স দেব, এটাই ফাইনাল। এইভাবেই কিছুদিন কেটে গেল। এর মধ্যে বাবা, মা, আদিবা তারা অনেকবারই আমার সঙ্গে দেখা করতে এসছে, কিন্তু প্রতিনিয়ত তারা আমার কথার অপমানের সম্মুখীন হতে হয়েছে। তারপরও তারা বেহায়াদের মতন আমার সঙ্গে দেখা করতেই আসতো। এভাবেই 1 মাস জেলে থাকার পর বাবা আজ জামিন করিয়ে নিল। বাবার সঙ্গেও তেমন কোনো ভালো মন্দ কথা বলি না। তারপরও কেন জানি আমাকে জামিন করিয়ে নিলেন, তা উনিই ভালো জানেন। তো 1 মাস মিথ্যে মামলায় জেলে থাকার পর আজ বাড়িতে যাচ্ছি। মনে হচ্ছে তেমন কোনো ভালো লাগা কাজ করছে না। বাড়িতে আসার পর মা কিংবা আদিবা আমাকে দেখে অনেকটাই আনন্দিত হলো, তা খুব ভালোভাবেই লক্ষ্য করলাম। কিছুক্ষণ পর অনেকগুলো খাবারের আইটেম সামনে এনে ধরলো আদিবা। খেতে বলা মাত্রই এক ঝটকানি মেরে সব খাবার ফ্লোরে ফেলে দিলাম। আদিবা আমার এমন আচরণে ভয়ে কিছুটা দূরে সরে গেল। তারপর রাগান্বিত হয়েই তিন্নির বাসায় গিয়ে উপস্থিত হলাম। তিন্নি আমাকে তাদের বাড়িতে দেখা মাত্রই ভয়ে থরথর করে কেঁপে আমার পা জড়িয়ে ধরে যা বলল তা শুনে আকাশ ভেঙে যেন আমার মাথার ওপর পড়ল। ভাইয়া, আমি ইচ্ছে করে আপনার নামটি সেদিন বলিনি। রাজীব আমাকে আমার সহ পরিবারকে মেরে ফেলার ভয় দেখিয়েছিল, নয়তো কখনো আপনার নামটি বলতাম না। ভাইয়া, আপনি তো জানেনই আমার বাবা দিন খেটে খাওয়া মানুষ, আইনের প্রশাসনের ব্যাপারে তেমন কিছুই বোঝে না। আমিও একা একটা মেয়ে হয়ে কেমন করে রাজীব শয়তানটার সঙ্গে লড়াই করতাম। তাছাড়া জাবেদ নেতা রোজ রাতে আমার বাড়িতে এসে শাসিয়ে যেত, যাতে রাজীবের নাম কোনোভাবেই যেন প্রকাশ না হয়। তাদের এরূপ চাপে অনেকটাই নিরুপায় অসহায় হয়ে গিয়েছিলাম। কোনো দিকেই সত্য কথা প্রকাশ করতে পারছিলাম না। বাবা নিজে কিছু করতে পারছিল না দেখে দুইবার আত্মহত্যা করতে গিয়েছে, কিন্তু ভাগ্যক্রমে 2বারই বাবাকে আটকাতে পেরেছিলাম। ভাইয়া, আমরা সত্যি অনেক অসহায় ছিলাম, বিশ্বাস করুন। আমি ইচ্ছে করে এমনটা করিনি। তিন্নির এসব কথা শুনে আকাশ ভেঙে আমার মাথার পড়ায় উপক্রম হলো প্রায়। তিন্নির বাবা দুইবার আত্মহত্যা করতে গিয়েছিল। সত্যি, একটা মানুষ যখন নিরুপায় অসহায় হয়
ঠিক তখনই এরকম আত্মহত্যার পথ অবলম্বন করে নেয়। তিন্নি যা যা বলছে তার বিন্দু পরিমাণও মিথ্যের আভাস নেই, তা খুব ভালো করেই বুঝতে পারছি। কেননা যখন তিন্নি এসব কথা আমার পা জড়িয়ে পেশ করছিল, তখন সে অবিরাম চোখে জল ফেলছিল। তিন্নির এরকম অবস্থা দেখে বুঝতে পারলাম সে সত্যি নিরুপায় অসহায় ছিল, সঙ্গে তার পরিবারও। এখন তিন্নিকে কোনো কিছু বলে লাভ নেই, এসব ভেবে চলে আসতে যাব। এর মধ্যে হঠাৎ তিন্নি বলে উঠল, ভাইয়া, আমার কথা যদি আপনার অবিশ্বাস হয় তো যে শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব। এছাড়া আমাদের আর কি বা করার আছে? আজ আমরা গরিব অসহায় বলে যে যেমন শাস্তি দেবে তাই তো মাথা পেতে নিতে হবে। তিন্নির এমন আঘাতযুক্ত কথায় আমার রাগটা হালকা হয়ে গেল এবং নিজেকে কিছুটা সংযত রেখে বললাম, তোর ওপর আমার আর এখন কোনো রাগ নেই। যা আছে সবই রাজীবের ওপর। ওকে আইন প্রশাসনে হয়তো নিতে পারবো না, কিন্তু গণধোলাই তো দিতে পারবো। এবার এমন গণধোলাই দেব না ওর 14 গোষ্ঠীর নামও ভুলে যাবে। এই বলে তিন্নিদের বাড়ি ত্যাগ করলাম। 2 দিন শুধু রাজীবকে ফলো করলাম, কোনো সুযোগে তাকে ধোলাই দেওয়া যায় সেই সুযোগ খুঁজছিলাম। এদিকে আমার ফ্রেন্ডদের সব বলেই রেখেছি, কোনো এক সুযোগ পেলেই তার সদ্ব্যবহার করব। এভাবে 1 সপ্তাহ কেটে যাওয়ার পর হঠাৎ রবিন ফোন করে বলল, দোস্ত, জলদি কলেজের গেটে চলে আয়, রাজীবকে মারার সেই সুযোগ পেয়ে গেছি। এখন তুই আসবি নাকি আমরাই তাকে ধোলাই দেব? আরে একটু অপেক্ষা কর, আমিও যাচ্ছি। এই বলে দ্রুতই কলেজের গেটে লক্ষ্য করলাম রবিন, লিজান, শফিক, তানভীর সব ইতিমধ্যেই রাজীবকে কয়েকটা চড় থাপ্পড় মারতে শুরু করেছে। এই দেখে মাঠের পোলাপান ক্রিকেট খেলছিল, তাদের ওখান থেকে স্টেম নিয়ে কোনো কথা না বলে রাজীবকে উল্টো পাল্টা বাড়ি মারতে লাগলো। এক পর্যায়ে রবিন, লিজার, শফিক, তানভীর তারা আমার মারের ধরন দেখে ভয়ে আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আনলো এবং আমারও রাগের ঘোর কেটে গেল। ওদিকে রাজীবের নাক মুখ ফেটে কান্নাকাটি করছে। তিন্নিকে অপহরণ এবং আমাকে মিথ্যে মামলার জেল খাটানোর প্রতিশোধ ভালোভাবেই নি। কিছুক্ষণ পরেই রাজীবের বাবা পুলিশ এনে পুরো কলেজ ভর্তি করে ফেললো, আর আমরা যে যার মনে ওখান থেকে সরে গেলাম। পরের দিন জানতে পারলাম রাজীবের ডান হাত ভেঙেছে। শুনে এক মনে প্রশান্তি কাজ করছে। 2 দিনের মধ্যে গেম সব মিটে গেল, কিন্তু বর্তমানে আদিবাকে একটুও দেখতে ইচ্ছে করছে না। মন থেকে একেবারেই সে উঠে গেছে। সবসময় আদিবা আমার সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে আসতো, কিন্তু প্রতিনিয়ত তাকে নানান অপমান অপদস্থের সম্মুখীন হতে হয়। আমার এমন বদলে যাওয়ার কারণ দেখে আদিবা অনেক কান্নাকাটি করত। তার কান্নার কোনো মূল্যই বর্তমান আমার কাছে নেই। একদিন ডিভোর্স পেপারে সবকিছু রেডি করে বাড়িতে এনে আদিবাকে বললাম, নে এখানে সাইন করে দে, তোর মতন স্ত্রী আমার দরকার নেই। আদিবা আমার হাতে ডিভোর্স পেপার দেখে অঝোর ধারায় কান্না করে জল ফেলতে লাগলো। কোনো মতেই ডিভোর্স পেপার হাতেই নিচ্ছিল না। মা, আদিবার কান্না শুনে আমার রুমে চলে আসলো। মা আমার হাতে ডিভোর্স পেপার দেখেই বলে উঠল, বাবা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, বৌমা 3 মাসের অন্তঃসত্ত্বা, এই অবস্থায় তাকে ডিভোর্স দিতে তোর একটুও কলিজা কাঁপছে না? না, একটুও কাঁপছে না। এর মতন বউ থাকার থেকে না থাকা ভালো। ভালোই একে ডিভোর্স পেপারে সাইন করতে বলো, নয়তো আমার রাগ উঠে গেলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। বাবা, মাথাটা একটু ঠান্ডা কর। বৌমা নয় একটা ভুল করে ফেলেছে, এর জন্য তাকে এত বড় শাস্তি দেওয়া মোটেও ঠিক হবে না। তাছাড়া মানুষ মাত্রই তো ভুল হয়। এইবার না হয় বৌমাকে ক্ষমা করে দে। বাবা, ওর ক্ষমা নেই, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। ডিভোর্স পেপারে কিভাবে সাইন করা লাগে তা আমি খুব ভালো করেই জানি। আদিবা আমার রাগ দেখে মার পিছনে গিয়ে বলে উঠল, মা, আমি ডিভোর্স পেপারে সাইন করতে পারবো না। দরকার পড়লে এই বাড়ি থেকে লাশ বের হবে, কিন্তু ডিভোর্স পেপারে আমি সাইন করব না। তোকে বললাম না ডিভোর্স পেপারে সাইন করতে, এত ভনিতা করছিস কেন? এই বলে ঠাস করে আদিবার গালে থাপ্পড় মারতই বাবা দরজার সামনে এসে হাজির হলো এবং অনেকটাই রাগান্বিত হয়ে আমার উদ্দেশ্যে বলে উঠল, তোর কি জ্ঞান বুদ্ধি একেবারেই কমে গেছে নাকি? হ্যাঁ, বৌমা অন্তঃসত্ত্বা, সেটা কি তুই জানিস না? এই অবস্থায় তাকে এত টর্চার করা কি তোর ঠিক হচ্ছে? মানছি সে একটা ভুল করে ফেলেছে, এজন্য কি সারাক্ষণই তার সঙ্গে মিসবিহেভ করতে হবে? পাগলামির একটা সীমাবদ্ধ থাকা দরকার। সব সময় মেয়েটার উপর এভাবে টর্চার করা ঠিক না। রেহেনা, তুমি বৌমাকে নিয়ে যাও। বাবা এই কথা বলা মাত্রই মা আদিবাকে নিয়ে রুম ত্যাগ করলো। তারপর বাবা আমাকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করলো। তার কথা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিলাম। সারাদিন আর আদিবা আমার সামনে পড়েনি। রাতে খাবার খেয়ে ঘুমাতে আসতে গিয়ে লক্ষ্য করলাম আদিবা আমার রুমে নেই। মনে এক প্রশান্তির কাজ করতে লাগলো। ফ্রেশ মন নিয়েই চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ পেয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম।
আদিবা আমাকে দেখেই মুখ ফিরিয়ে চলে যেতে ধরলো। ব্যাস, এক টানে আদিবাকে দেওয়ালের সঙ্গে শক্ত করে চেপে ধরায় ভয় প্লাস ব্যথায় জড়সড় হয়ে বলল, আমাকে ছেড়ে দাও প্লিজ। ছেড়ে দেওয়ার জন্য তো তোকে ধরিনি। আমার প্রশ্নের উত্তর চাই আগে। কেন আমাকে পুলিশে তুলে দিলে? আমাকে ধরিয়ে দিতে একটুও কি কলিজা কাঁপেনি? আমার প্রতি এই তোর ভালোবাসা ছিল? ব্যথা পাচ্ছি তো, আমাকে ছেড়ে দাও প্লিজ। আদিবার কান্না থেকে ছেড়ে দিয়ে বললাম, যা, আজ থেকে তুই একেবারে মুক্ত। কোনো প্রকার টর্চার আর করবো না। তবে একটা সময় তোকে যতটা ভালোবাসতাম, এখন থেকে ঠিক ততটাই ঘৃণা করব। আর যদি ভেবে থাকিস কিছুদিন পর এমনি মেনে নেব, এমনটা ভেবে থাকলে ভুল ভাবছিস। যতদিন বেঁচে আছি ততদিন তুই আমার কাছে অবহেলিত হয়ে যাবি। ভালোবাসাটা আর পাবি না। আজ শুধু একটা কথা ভেবে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, যে যাকে এত ভালোবাসতাম, কেয়ার করতাম, সেই মানুষটাই এত বড় ছলনা আমার সঙ্গে করতে পারলো। আমার কথা সে একটুও ভাবলো না। যদি তিন্নিকে সত্যি অপহরণ করতাম তাহলে কোনো অভিযোগ থাকতো না, কিন্তু নির্দোষ হয়ে এত বড় শাস্তির সম্মুখীন হতে হলো, তা মানতে খুবই কষ্ট হচ্ছে। বললাম তো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও প্লিজ। এখন ক্ষমা চেয়েই বা কি হবে? আমার উপর যা হবার তা তো হয়েছে, কিন্তু তুই যে আমার ভালোবাসার স্ত্রী হয়েও অবিশ্বাস করে এমনটা করবি, তা মানতে খুব কষ্ট হচ্ছে। নিশ্চুপ হয়ে অবিরাম কান্না করছে আর নীরবতায় সব শুনে যাচ্ছে আদিবা। ডিভোর্স যখন বাবা মার কারণে তোকে দিতেই পারবো না, তো একটা কথা মনে রাখিস, আজকের পর থেকে তোর আর আমার মাঝে কোনো সম্পর্ক থাকবে না। আর ভুলেও আমার সংস্পর্শে আসার চেষ্টা করবি না। আদিবা কথাগুলো নীরব হয়ে শুনছিল, কোনো কিছু বলছিল না। এদিকে আদিবাকে কোনো আঘাতও করতে পারছিলাম না, আবার নিজেকে সংযতও রাখতে পারছিলাম না। ভয় হতো যদি রাগের ঘোরে অনাগত সন্তানটার কোনো ক্ষতি হয়ে যায়, তখন নিজেকে হাজার অনুশোচনায় ফেলেও সেই ভুলের সমাধান মিলবে না। আদিবা অন্তঃসত্ত্বা ছিল বলেই রাগটা নিজের মধ্যে পুষে রাখতে হতো। সেদিন থেকেই আদিবা এক রুমে থাকতো আর আমি অন্য রুমে থাকতাম। আদিবা অনেক চেষ্টা করত একসঙ্গে থাকার, কিন্তু আমার রাগ থেকে ভয়ে কাছে ঘেঁষতে পারতো না। এভাবেই কয়েক মাস কেটে গেল, তবুও আদিবার প্রতি সেই রাগ রয়ে গেল, বিন্দুমাত্র কমলো না। এখন অবশ্য তাকে কোনো টর্চার করি না এবং কি ভালো মন্দ কোনো কথাও বলি না, সবসময় এড়িয়ে চলি। আদিবা হয়তো ভেবেছিল কিছুদিন পর রাগ অভিমান কমে যাবে, তারপর তাকে এমনিই মেনে নেবে, কিন্তু এমনটা হয়তো ভেবেছিল। কিন্তু যখন লক্ষ্য করলো কোনো প্রকার কথা বলছি না, তখন সে রিয়্যাক্ট করতে শুরু করলো এবং আমার সঙ্গে কথা বলার চেষ্টা করতো। একদিন তো মুখ ফুটে বলেই ফেললো, এভাবে আর কতদিন আমার সঙ্গে কথা না বলে থাকবে? কি হলো, চুপ করে আছো কেন বলো? একটা ভুলের জন্য কি আমাকে এভাবে শাস্তি দেবে? হ্যাঁ, মানছি আমি ভুল করেছি, কিন্তু তার জন্য তো অনেক ক্ষমাও চেয়েছি, তোমার পা জড়িয়ে ধরে কান্নাকাটিও করেছি, তারপরও আমার সাথে কথা বলছো না। সব সময় কেমন জানি পাশ কাটিয়ে চলাফেরা করছো। এভাবে আর কতদিন চলবে? প্লিজ এবার অন্তত কিছু একটা বলো, কতদিন এভাবে পাশ কাটিয়ে চলবে? কান্না ভেজা কণ্ঠে বলল, যতদিন বেঁচে আছি ততদিন চলবে। ভালো না লাগলে ডিভোর্স নিয়ে নিতে পারো, সমস্যা নেই। আমার এই অনাগত সন্তানকে কে দেখবে? তোমাকে ছাড়ো, সন্তানকে তো ছাড়বো না, সে আমার কাছেই থাকবে। স্বামী সন্তান দূরে সরিয়ে আমি থাকতে পারবো না। তা তোমার একান্তই পার্সোনাল ব্যাপার। আচ্ছা, তার মানে তোমার লাইফে আমার কোনো সংযোগ নেই, এটাই বোঝাতে চাইছো? আমার প্রতি এতই রাগ, তাহলে আমাকে মেরে ফেললেই তো হয়। তিলে তিলে কষ্ট দেওয়ার চেয়ে একেবারেই আমাকে শেষ করে দাও। স্বামীর অবহেলায় বেঁচে থাকার চেয়ে মৃত্যুবরণ করা শ্রেয়। মানুষ মাত্রই তো ভুল, আর সেই মানুষটা যদি তার ভুল বুঝে অনুতপ্ত অনুশোচনায় থাকে, তাকে তো একটা সুযোগ দেওয়া হয়। তাহলে তুমি কেন আমাকে সেই সুযোগটা দিচ্ছ না? সব কিছুরই একটা সীমা থাকে, আর তুমি সেই সীমারেখা অতিক্রম করে ফেলছো। তুমি যেটা ভুল বুঝে এখন ক্ষমা চাইছো, তা তোমার ভুল ছিল না। ইচ্ছে করেই আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছো এবং রিমান্ডের অসহ্যকর শাস্তিও ভোগ করতে দিয়েছো। এত কিছু হওয়ার পরও সব কিছু ভুলে তোমাকে স্ত্রী হিসাবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আর সত্য কথা বলতে, তোমার প্রতি আগের যে ভালোবাসা ছিল, এখন তার রাগ ঘৃণায় রূপান্তরিত হয়েছে। সুতরাং এই মনে তোমার জন্য কোনো জায়গা নেই। আমার অনাগত সন্তানটার কথা ভেবে অন্তত কাছে রাখো। সম্ভব না। এইভাবে কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? আদিবার কথায় নিশ্চুপ হয়েই থাকলাম, কোনো রেসপন্স দিতাম না। এভাবেই দিন কাল কাটতে লাগলো। এদিকে আদিবার চেহারায় মাতৃগর্ভের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। এ সময় তাকে অনেক কিছুরই প্রয়োজন হয়, কিন্তু আদিবার সঙ্গে তো কোনো কথা বলতাম না।
মাকে গিয়ে জিজ্ঞেস করলে মা আদিবার কাছ থেকে প্রয়োজনের সবটা শুনে এসে আমাকে লিস্ট ধরিয়ে দিত। আমিও তার প্রয়োজনের দ্রব্যের প্রতি কোনো অবহেলা করতাম না, সবটাই এনে দিতাম। এভাবেই চলছিল আমার আর আদিবার দম্পতির জীবন। বাবা মা তার ব্যাপারটা ভালোভাবেই লক্ষ্য করেছিল যে আদিবার সঙ্গে আমার কোনো বনিবনা নেই। এই বিষয়ে বাবা আমাকে কিছু না বললেও মা বলতো, বাবা এমন রাগ করিস না, এবার বৌমাকে মেনে নে। মেয়েটা তোর জন্য লুকিয়ে লুকিয়ে চাপা কান্না করে, তা আমি স্পষ্ট দেখেছি। তাছাড়া অনেক দিন তো হয়ে গেল, এবার অতীতের সব কথা ভুলে মিটমাট করে নে। সম্ভব না মা, আদিবাকে আমি ডিভোর্স দিতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের জন্য তার হয়ে উঠল না। ও যদি আমার খাতে থাকতে চায় তো ওর এই ভরণপোষণের সব দায়িত্ব আমি বহন করব, সমস্যা নেই। তবে এখন যেভাবে আলাদা থাকছি এমনভাবেই সে থাকতে পারবে, নয়তো সে যেদিকে খুশি সেদিকে যেতে পারে, আমার কোনো আপত্তি নেই। ধুর পাগল ছেলে, খিসও বাবল তাবল বকছিস। হ্যাঁ, আদিবার যে মা হতে চলেছে, এই অবস্থায় তার সঙ্গে এরূপ আচরণ করছিস তা সত্যিই বেমানান এবং খারাপের দিকে যাচ্ছে। সব সময় নিজের প্রতিশোধে মেতে ওঠা ঠিক না বাবা। কিছু সময় পরিস্থিতির মোকাবেলায় নিজের রাগ জেদ বিসর্জনও দিতে হয়। মার কথাগুলো তোয়াক্কা না করে ওখান থেকে সরে গেলাম। মা খুব ভালো করেই বুঝতে পারছিল আদিবাকে কখনোই মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। মাঝে মধ্যে আদিবাও যখন আমাকে জড়িয়ে ধরে কান্না করত তখন খারাপই লাগতো, কিন্তু পরক্ষণেই অতীতে তার কৃতকর্মের কথা মনে পড়ায় খুব দ্রুতই আগের রাগ জেদ কাজ করতে শুরু করত। তারপরও কোনো কিছু বলতাম না, নিশ্চুপ হয়ে থাকতাম। মা অভিমান করতে গিয়ে দিনগুলো যে কিভাবে কেটে গেল তা বুঝতেই পারলাম না। তারপর কন্যা সন্তানের বাবা হলাম আজ। অনেকটা আনন্দে সেদিন হাসপাতালে গিয়ে নতুন অতিথির হাত বুলিয়ে আনন্দ সহিত কথা বলতে লাগলাম। পাশে আদিবা যে শুয়ে আছে তার দিকে বিন্দুমাত্র ভুরুক্ষেপ নেই। আদিবা হয়তো ভেবেছিল এই আনন্দে তার সঙ্গে কথা বলবো, কিন্তু আদিবার ভাবনা ভুল প্রমাণ হওয়ায় সে ছলছল চোখে তাকিয়ে রইল। এদিকে আমি আমার মতন আমার ছোট্ট কন্যার সঙ্গে কথা বলছিলাম। এর মধ্যে হঠাৎ আদিবা ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, রাজকন্যার সঙ্গে শুধু কথা বলবে, তার মাকে কিছু জিজ্ঞেস করবে না? আমার প্রতি তোমার যে ভালোবাসা নেই তা আজ ভালো করেই বুঝতে পারছি। ভেবেছিলাম কিছুদিন পর তোমার সকল রাগ অভিমান কমে যাবে, কিন্তু আজ আমার ভাবনাটা ভুল প্রমাণিত হলো। সব সময় তোমার রাগ অভিমানটাই প্রাধান্য দিয়ে আসছো। আমার মনের অবস্থাটা একবারও বোঝার চেষ্টা করলে না। তুমি আমাকে এতটাই অবহেলা করতে। যদি কোনো সময় অসুস্থতায় ভুগতাম মুখ ফিরিয়ে তাকিয়ে কখনো দেখতে না। আর প্রেগনেন্সির সময় তো নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এই সব কিছুতেই এড়িয়ে চলেছ। শাশুড়ি মা পাশে ছিল বলেই এত অবহেলায় টিকতে পেরেছি, নয়তো নিরুপায় হয়ে অনেক আগেই চলে যেতাম। যাই হোক, আজ এই আনন্দের দিনে একটু কথা অন্তত পক্ষে বলো প্লিজ। মানে থতমত খেয়ে কিছুটা বলতে যাব, মা বাবা এর মধ্যে কেবিনে চলে আসলো। এই সুযোগে বাইরে চলে আসলাম। আজ কেন জানি আদিবার কথাগুলো কলিজায় লাগছে। তার কথায় কোনো আমার উত্তর জানা ছিল না। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো ব্যাপারটাকে এতদিনে ভুলে যেত, কিন্তু আমি ভুলতে পারছি না। এছাড়া এতদিন যখন হয়েই গেছে আদিবার সঙ্গে কথা বলিনি, আর বলবও না। সে যতই আকুতি মিনতি করুক না কেন, তার সঙ্গে সম্পর্ক আর ঠিক করছি না। আনমনে এসব ভেবে যাচ্ছি, হঠাৎ কাঁধে কারোর হাতে স্পর্শ পেয়ে পিছন ফিরে তাকাতেই লক্ষ্য করলাম বাবা কিছুটা বিষণ্ণে তাকিয়ে বলে উঠল, বৌমাকে এভাবে কাঁদানোটা তোর উচিত হচ্ছে না। যদিও এটা তোর পার্সোনাল ব্যাপার, তারপরও বাবা হয়ে তো চুপ হয়ে থাকতে পারি না। বিবেকে বাধা দেয়। অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু তোর রিয়্যাক্ট দেখে কিছু বলিনি। আজ বলতে বাধ্য হচ্ছি যে অতীতে যা কিছু হয়ে থাকুক না কেন, আজ ভুলে গিয়ে বৌমাকে মেনে নে। বাবা এটুকু বলে চলে গেলেন। এদিকে আমি থতমত খেয়ে যাচ্ছিলাম। উত্তর দেওয়ার মতন ভাষাই জানা ছিল না। নিশ্চুপ হয়ে সব শুনতাম। এরপর হাসপাতাল থেকে আদিবাকে বাড়িতে আনা হলো এবং আগে যে রুমে আমি থাকতাম সেই রুমে মা তালা ঝুলিয়ে দিল। মার এমন কাণ্ড দেখে একটু রাগ মিশ্রিত কণ্ঠেই বলে উঠলাম, মা এই রুমে তালা ঝুলিয়ে দিচ্ছ, আমি কই থাকবো? রাগ অভিমান অনেক হয়েছে, এবার আমার ছোট্ট দিদিভাইটার সঙ্গে থাকবি। মার এমন কাণ্ড দেখে কি রিয়্যাক্ট করব ভেবে পাচ্ছিলাম না। এদিকে বাবা সহ আদিবাও মুখ চেপে হাসছিল। বুঝতে পারলাম আদিবার সঙ্গে একত্র করার সব ধান্দা চলছে। যাই হোক, তারা যতই একত্র করার চেষ্টা করুক না কেন, তাদের ফাঁদে আমি পা সহজে দিচ্ছি না। রাতে খাবারের পর্ব শেষ করে ঘুমাতে গেলাম। গিয়ে লক্ষ্য করলাম মার লাগানো তালা ঝুলছে। মাকে চাবির কথা জিজ্ঞেস করলে সে সোজা না করে দেয়। বাধ্য হয়ে আদিবার রুমে গেলাম। ভাবলাম এটা তো আমারই বাড়ি, যেখানে খুশি সেখানে থাকবো, এতে সংকোচ বোধ হওয়ার কি আছে? যেই ভাবা সেই কাজ।
দরজা ঠেলে রুমে প্রবেশ করতেই আদিবা কিছুটা নড়ে চড়ে মিটমিট করে হাসতে লাগলো। এদিকে আমার কেন জানি সংকোচ বোধ হতে লাগলো। যার সঙ্গে কথাই বলি না তার সঙ্গে এক বিছানায় থাকা সত্যি সংকোচ বোধেরই ব্যাপার। আমার এমন অবস্থা দেখে আদিবার ছোট্ট রাজকন্যার দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, এত সংকোচ বোধ করার কি আছে? বিছানায় যখন একজন মানুষ জায়গা খালি আছে তখন সে ইচ্ছে করলেই এখানে থাকতে পারে। কেউ যদি ভেবে থাকে আমি সংকোচ বোধ করছি তাহলে তার ধারণা একদম ভুল। তাহলে এদিক সেদিক না তাকিয়ে শুয়ে পড়লেই তো হয়। তা আমার একান্ত পার্সোনাল ব্যাপার, কাউকে এখানে ইন্টারফেস না করলেও আমি বেশি খুশি হব। এই জন্যই কারোর ভালো বলতে নেই, হিতে বিপরীত হয়ে যায়, তা আজ প্রমাণ পেলাম। আদিবাই বলে কিছুটা রেগে নিশিতা মানে আমার ছোট্ট রাজকন্যাকে বুকে জড়িয়ে কমল মুড়িয়ে জড়সড় হয়ে চোখ বুজে ফেললো। এদিকে আমার সংকোচ বোধ হওয়ার পরেও বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। শীত থাকায় ঠান্ডাটা একটু বেশি। আদিবাকেও দেখছি পুরো কম্বলটাই তার দিকে সরিয়ে রেখেছে, হয়তো আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই কম্বলটা সরিয়ে রেখেছে। ঠান্ডাতে ঘুমও আসছে না। তারপর চোখ বুজে ফেললাম। কিছুক্ষণ পর গরম উষ্ণতা অনুভব করায় কখন যে ঘুমের দেশে হারিয়ে গেলাম তা বুঝতেই পারলাম না। সকালে ঘুম থেকে উঠে কম্বল জড়ানো দেখে আদিবার প্রতি আনমনে ভালো লাগা কাজ করছে। এসব ভাবতেই ছোট্ট নিশিতা কান্না করে উঠল। পড়ে গেলাম এক মহা ঝামেলায়। যতই কান্না চুপ করানোর চেষ্টা করি ঠিক তত জোরেই কান্না করে। আদিবাকেও ডাকতে পারছি না। ততমত খেয়ে ছোট্ট নিশিতাকে এটা ওটা বলে চুপ করাতে লাগলাম, কিন্তু কোনোভাবেই কান্না থামাতে পারছিলাম না। কান্নার আওয়াজ একটু তীব্র হওয়ায় আদিবা চলে আসলো এবং বলে উঠল, কেমন বাবা হয়েছেন, মেয়ের কান্না চুপ করাতে পারেন না। এই বলে নিশিতাকে বুকে জড়িয়ে নেওয়া মাত্রই চুপ হয়ে গেল। আর আমি ভাবতে লাগলাম, নিশিতাকে এত কিছু বলে কান্না বন্ধ করতে পারলাম না। ও কি এমন জাদু করলো যে কোলে নেওয়া মাত্রই মেয়েটা চুপ হয়ে গেল? যাই হোক, নিশিতার কান্না বন্ধ হয়েছে, এতেই অনেক। সকালে ফ্রেশ হয়ে দোকানে চা খেতে চলে আসলাম। সকালে খাবার রেডি করতে একটু লেট হয়, তো চায়ের দোকানে গিয়ে লক্ষ্য করলাম তানভীর, লিজান, শফিক তারা খুব আরামে চা খাচ্ছে আর গল্পেই জমে আছে। ব্যাস, আমিও তাদের সঙ্গে যোগ দিলাম। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেই হঠাৎ সাইলেন্ট ফোন কেঁপে উঠল। অচেনা নাম্বার থেকে কল আসায় তড়িঘড়ি করে কল রিসিভ করলাম। হ্যালো বলতেই ওপাশ থেকে খুব চেনা মেয়েলি কণ্ঠে বলে উঠল, আপনি কোথায় আছেন? মানে আপনি কে? আমি নিশিতার আম্মু। আদিবা ওপাশ থেকে বলে উঠল। কি হলো, নিশ্চুপ হয়ে আছেন যে? বুঝতে পারছি আমার সঙ্গে কথা বলার ইচ্ছে নেই, খেতে আসুন, ব্রেকফাস্ট রেডি। আদিবাই বলে লাইন কেটে দিল। তারপর বন্ধুদের সঙ্গে অল্প কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে বাবা মা কাউকেই দেখতে পাচ্ছি না। এদিকে খিদেই পেটে ইঁদুর দৌড়াতে শুরু করেছে। তারপরও আদিবাকে মুখ ফুটে কিছু বলতে পারছি না। আদিবা আমার কাণ্ড কিছুক্ষণ দেখার পর কাছে এসে বলল, কেউ যদি খেতে চায় তো তার জন্য পরিবেশন করতে পারি, তার যদি পরিবেশন করতে সমস্যা না থাকে সে তো করতে পারে, আমার কোনো আপত্তি নেই। এছাড়া খিদে একটু বেশিই পেয়েছে, যদি খাবারটা টেবিলে রেডি করে দেওয়া হয় তো উপকৃত হতাম। আদিবা বুঝতে পারলো ক্ষুধার্ত অবস্থায় বেশিক্ষণ থাকতে পারছি না। অল্প সময়ের মধ্যেই খাবার টেবিলে রেডি করে ওখান থেকে আদিবা সরে গেল। খাবারের পর্ব শেষ করে ফেসবুক হাঁটতে যাব, কিন্তু ফোনে চার্জ নেই বলে রুমের দিকেই চলে আসলাম। এদিক সেদিক চার্জার খুঁজতেই আদিবা আমার সামনে চার্জার ধরে বলল, এটাই খুঁজছেন? না মানে হ্যাঁ। এত ভনিতা না করে আমাকে বললেই তো পারেন। ও আচ্ছা, আপনি তো আবার আমার সাথে কথা বলতে চান না। আমিও দেখি কতদিন আমার সঙ্গে কথা না বলে থাকতে পারেন। আদিবা এইটুকু বলে রুম ত্যাগ করলো। এভাবেই মান অভিমানের দিনকাল কাটতে লাগলো। মাঝে মধ্যে আদিবা এমনই খোঁচা মেরে কথা বলতো, যা শুনে চুপ করে থাকা আমার পক্ষে কঠিনই হতো। তারপরও নিশ্চুপ থাকতাম। প্রতিদিনকার মতো আজও রাতের খাবারের পর্ব শেষ করে ঘুমাতে আসলাম এবং নিশিতার সঙ্গে কথা বলছিলাম। তখন আদিবা রুমে ছিল না, কিন্তু কিছুক্ষণ পর আদিবা রুমে চলে আসলো এবং তার জায়গায় গিয়ে শুয়ে নিশিতাকে ঘুম পাড়াতে লাগলো এবং নিশিতার দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার কেন জানি সন্দেহ হচ্ছে তোর বাবা কোনো পরনারীর চক্রে পড়েছে, নয়তো জল জ্যান্ত বউ ঘরে থাকা সত্ত্বেও ভুলেও তাকে স্পর্শ করছে না। এর মানে নিশ্চিত তোর বাবা অন্য কোনো নারীর চক্রে পড়েছে। আদিবার এমন কথা শুনে নিশ্চুপ হয়ে আর থাকতে পারলাম না। চোখগুলো বড় বড় করে তার দিকে তাকিয়ে বলে উঠলাম, বাজে কথা বলা বন্ধ করো প্লিজ। সত্য কথাই বলছি, তো এর জন্যই গায়ে কাঁটার মতন বিঁধছে, তাই না? এবার বারে বাড়িটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আপনি এত তেলে বেগুনে জ্বলছেন কেন? আমি আপনার মেয়ের কাছে নালিশ করছি মাত্র, এতে আপনি রিয়াক্ট করছেন কেন? কারণ কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আমাকেই বলা হচ্ছে। এই বলে আদিবার ওপর ঝুঁকে পড়লাম। হঠাৎ তার সংস্পর্শে যাওয়ায় একটু নড়ে চড়ে উঠল এবং কিছুটা কাঁপা কাঁপা গলায় বলে উঠল,
এবার কিন্তু সত্যি সত্যি আপনার ওপর সন্দেহ হচ্ছে যে পরনারীর আসক্তি মেতে আছেন। বাজে কথা বলা বন্ধ করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, কিন্তু আমার ওপর ঝুঁকে পড়েছেন কেন? মানে সরি। লজ্জা পেয়ে সরে যেতেই আদিবা আমাকে জড়িয়ে ধরে বলে উঠল, আপনার এই অবহেলায় যে ভীষণ কষ্ট হয় তা কি আপনি বোঝেন না? নাকি বুঝেও আমাকে কষ্ট দিতে আপনার ভালো লাগে? মানুষ মাত্রই ভুল হয়, আর আমি যে পরিস্থিতিতে পড়েছিলাম আমার জায়গায় যে কেউ থাকলে সে একই কাজ করত। এছাড়া তিন্নির জবাবদিহি শুনে অবিশ্বাস আর করতে পারিনি। বাধ্য হয়ে সেদিন বিশ্বাস করতে হয়েছিল। আমার বাবা মা যদি আমাকে পুলিশের হাতে তুলে দিত তাহলে হয়তো ততটা কষ্ট পেতাম না যতটা তুমি আমাকে তাদের হাতে তুলে দেয়াতে কষ্ট পেয়েছি। আমার বাবা মার থেকে তুমিই আমার চরিত্র সম্পর্কে ভালো জানতে, তারপরও অবিশ্বাস করে নিজে প্রশাসনের হাতে তুলে দিলে। এতে তোমার প্রতি আমার কেমন রিয়্যাক্ট হতে পারে তা অবশ্যই বুঝতে পেরেছ। নিশ্চুপ হয়ে আদিবা চোখে জল ফেলতে লাগলো। তুমি চাইলে একই ছাদের নিচে থাকবো, কিন্তু স্বামী স্ত্রী ভালোবাসার যে সম্পর্ক হয় তা আমাদের মাঝে আর হবে না। এ কথা বলা মাত্রই আদিবা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে বলে, আমাকে এভাবে কেন কষ্ট দিচ্ছ বলো তো? মানুষ তো খুন করেও আপোষ হয়। আমি তো সামান্য ভুল বুঝে এমনটা করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, এতদিন পরেও যখন আমাকে ক্ষমা করতে পারছো না, তো এবার ডিভোর্স দিতে পারো সত্যি। হ্যাঁ, কালকেই নিশিতাকে নিয়ে আমি এই বাড়ি ছাড়া হব, তারপর ডিভোর্স পেপার পাঠিও। আদিবার চোখে জল মোছে। নিশিতাকে নিয়ে যাবে মানে? হ্যাঁ, নিশিতার মা আমি, সুতরাং ও আমার কাছেই থাকবে। নিশিতার বাবা আমি, সুতরাং ও আমার কাছে থাকবে, বুঝলে? দেখুন, নিশিতাকে ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারবো না, কাজেই বাড়াবাড়ি না করলে খুব খুশি হব। আপনাকে আমারটাও বুঝতে হবে। নিশিতার বাবা আমি, সুতরাং আমিও আমার সন্তানকে দূরে সরিয়ে থাকতে পারবো না। আমার এক হাসিতে আদিবা বুঝে পেল তার সঙ্গে দুষ্টুমি করছিলাম। ব্যাস, নিমেষে এই সব মামলা ডিসমিস হয়ে গেল। আদিবা কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তার মানে আপনি আমার সঙ্গে এতক্ষণ নাটক করছিলেন? হ্যাঁ গো বউ, নাটক করছিলাম। তুমি এমন কেন? হ্যাঁ, রাগ অভিমান সবাই করে, কিন্তু তোমার মতন এমন রাগ অভিমান কেউ করে থাকে না। তোমার ওপর বড্ড অভিমান জমে গেছিল, ভেবেই নিয়েছিলাম বেঁচে থাকতে আর কথা বলবো না, কিন্তু আমার বউটা যে বড্ড মায়াবী, তার সঙ্গে কথা না বলে থাকতেই পারলাম না। আজকে পর থেকে আমাকে আরো কষ্ট দেবে? না, দেব না। তোমার কাছ থেকে দূরিয়ে রাখবে? না, রাখবো না, কাছেই রাখবো। তাহলে ওইদিকে সরে আছো কেন? জড়িয়ে ধরো আমাকে। ব্যাস, তারপর আদিবাকে খুব শক্ত করে জড়িয়ে কানে আলতো করে বলে উঠলাম, এরপর যদি অবিশ্বাস করে আমার মনে আঘাত দাও, তো এবারের মতন শুধু কথা বলা বন্ধ করব না, তার সঙ্গে একেবারে সবার চোখের আড়াল হয়ে যাব। তখন শতবার ডাকলেও আর সাড়া দেব না। এ কথা বলা মাত্রই আদিবা আলতোভাবে মুখ চেপে ধরে বলে উঠল, এসব অলক্ষণে কথা বলো না প্লিজ। এরপর থেকে যত যাই কিছু ষড়যন্ত্র করুক না কেন, তোমাকে আর অবিশ্বাস করব না। আদিবার কাণ্ড দেখে সত্যিই অবাক হলাম। এত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আমায়, মনে হচ্ছে ছাড়লেই পালিয়ে যাব। খুব ভালো লাগা কাজ করছে। ভালোবাসার মানুষ যে ভুল করবে না তার কোনো নিশ্চয়তা নেই। পরিস্থিতির মোকাবেলায় ভালোবাসার মানুষটিও আপনার বিপক্ষে চলে যেতে পারে। আর বিপক্ষে চলে যাওয়া মানে এই না যে আপনাকে সে ভালোবাসে না, সে আপনাকে অবশ্যই ভালোবাসে। পরিস্থিতি তা ভিন্ন দেখায়। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।